প্রিয় দর্শক, টাইম টেলিভিশনের নিয়মিত আয়োজন টাইম পলিটিক্স অনুষ্ঠানে আমি সাইদ তারেক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটিতে আমরা মূলত বাংলাদেশের রাজনীতির বিষয়টা নিয়েই আলোচনা করে থাকি, সেই সাথে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের আলোচনায় আসে এবং আমাদের এই আলোচনায় অংশ নিতে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের নিউ ইয়র্কস্থ স্টুডিওতে এসে থাকেন নিউ ইয়র্কে বা যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ, সিরিয়ার সাংবাদিক, রাজনৈতিক কলামিস্ট এবং পেশাজীবী ব্যক্তিত্ব। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, নিউ ইয়র্কের তথা যুক্তরাষ্ট্রের সাংবাদিক, বাংলাদেশি সাংবাদিক মহলের মধ্যে আউটস্পোকেন বলে পরিচিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদারকে। রতন তালুকদার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? ভালো। অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর দেশেও গিয়েছিলাম, ঘুরে এলাম। আপনিও তো দেশ থেকে আসলেন। আমিও আসছি, বেশ কিছুদিন হয়ে। ভালো আছেন? আছি মোটামুটি। হ্যাঁ, খুব ভালো লাগতেছে, ফ্রেশ মনে হচ্ছে। থ্যাংক ইউ। তো আমরা একটু আলোচনা করব দেশের পরিস্থিতি নিয়েই। এর মধ্যে তো আমাদের সর্বশেষ যেটা, যে জাতিসংঘের মহাসচিব মহোদয় উনি বাংলাদেশে গেলেন এবং আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ ভালো একটা তার মানে হইল, ইন্ট্রোডাকশন হইল। উনি ইতে গেলেন কি বলে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন করলেন এবং সেখানে ওদের সঙ্গে ইফতার করলেন। তো সব কিছু মিলে মিডিয়াতে যে নিউজগুলো আসছে খুব পজিটিভ আসছে এবং উনি আশা করছেন যে সামনের ঈদ, মানে সামনের ঈদ বলতে হয়তো নিশ্চিত তিনি পরের বছর ঈদ বোঝাইছেন আর কি, যে এর আগেই রোহিঙ্গারা হয়তো তাদের নিজের দেশে ফিরে গিয়ে ঈদ করতে পারবে। আশাবাদটা খুব ভালো। তো জাতিসংঘ মহাসচিবের যদি এরকম আশাবাদ উনি নিজে মনে রাখেন, তাহলে এটার একটা পজিটিভ এবং এটা মানে ইতিবাচক দিক এটার আছে বলে আমি মনে করি আর কি। তারপরেও আমরা তো জাতিসংঘকে চিনি, এদের ক্ষমতা কতটুকু তোর তা আমরা জানি। যদি সেরকম ক্ষমতাই থাকতো তাহলে তো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বাঁধে না, আর ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পারে না। এত বছর যাবৎ এই মিয়ানমারের আর্মিরাও আপনার দখল করে রাখতে পারে না সেখানে দেশটা। তবে এটা দিয়েই শুরু করি আর কি, যে উনি যে আশা করলেন, যে এটা আপনি কি মনে করতেছেন, মানে এটা কিভাবে দেখেন আপনি, যে এই সমস্যার সমাধানটা আসলে জাতিসংঘ কিভাবে এটা সমাধান করতে পারে? আচ্ছা সাইদ ভাই, আপনার কথা বা গুলির শেষের দিকে যে সন্দেহ পোষণ আপনি করেছেন, তার সঙ্গে কিন্তু আমি একমত। জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটির সাথে যেহেতু এই শহরে আমরা থাকি, বিশেষ করে আমার এই শহরে 40-45 বছর, তো আমার কিন্তু খুব একটা আস্থা জাতিসংঘের প্রতি নেই। আচ্ছা, আমি মনে করি যে জাতিসংঘ সিম্পলি একটা আন্তর্জাতিক টি স্টল বলতে পারেন, যেখানে পলিটিক্যাল পার্টির বিভিন্ন দেশের সরকার তারা এখানে বসে গল্প গুজব করে, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে। পৃথিবীর আজ পর্যন্ত কোনো ধরনের বড় সমস্যার সমাধান হয়নি। যে আপনি কিছুক্ষণ আগে বললেন, ইরান যুদ্ধে জাতিসংঘের কোনো ভূমিকা ছিল না। ইউক্রেন যুদ্ধ তো এখন নতুন ঘটনা। গাদ্দাফিকে মারলো, কোনো ইস্যু ছিল? সাদ্দাম হোসেনকে মারলো, কোনো কিছু ছিল না। তো মায়ানমার ইস্যুটা আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনে বাংলাদেশে কিছু কিছু কাজ যে একেবারে হয় নাই, সেটাও যেমন না বললে একটা মিথ্যা কথা বলা হবে। আবার এর মাঝে বিস্তর ঘটনা ঘটেছে। এই যে অবাধে ওদেরকে আনার উদ্দেশ্যটা কি? ওদেরকে কিন্তু অনেকটা অবাধেই রাস্তা খুলে দেওয়া হয়েছিল যে তারা আসে, কারণ শেখ হাসিনার একটা প্ল্যান ছিল সম্ভবত, যে অনেক শরণার্থী দেখিয়ে উনি নোবেলের জন্য একটা অ্যাপ্লাই করা যায় কিনা সেটা চিন্তা ভাবনা হয়তো থাকতেও পারে। না হয় একটি দেশ, এতটুকু একটি দেশ থেকে আরেকটা, আমরা কি এই বোঝা বহন করতে পারি? ভারত 71 সালে আমাদের 1 কোটি লোকের বোঝা বহন, ভারত একটা বিশাল দেশ। আমরা কি এই রোহিঙ্গাদের বোঝা বহন করতে পারি? এবং আপনি যদি আন্তর্জাতিক স্ট্যাটিস্টিক্স দেখেন, আন্তর্জাতিকভাবে যে পরিমাণ সাহায্য ওদের জন্য আসা উচিত, সেই পরিমাণ সাহায্য কি আমার আসছে?
তারপর ওদেরকে নিয়ন্ত্রণ আমরা করতে পারছি। আপনি সৌদি আরব যান, ওদেরকে পাবেন রোহিঙ্গাকে। আপনি কাশ্মীর যান, রোহিঙ্গা পাবেন। আপনি কেরালা যান, রোহিঙ্গা পাবেন। আপনি পাকিস্তানে যান, রোহিঙ্গা পাবেন। এরা 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 একেবারে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। ইয়ং 16 বছরের পরে এরা কোনো গুলি হয় সন্ত্রাসী হয়েছে, নিজেরা গোলাগুলি করে, আর বাকিগুলি তারা বিভিন্ন দিকে স্প্রেড হয়েছে। তো আপনার প্রসঙ্গে ঘুরে আসি যে আমার কিন্তু খুব একটা আস্থা নেই। আর মহাসচিব এনে কেন গেলেন? আপনি কি মহাসচিব মনে করেন যে সে জাতিসংঘের তাগিদে ওখানে গেছে? নো, এই জাতিসংঘ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, কার পয়সায় নিয়ন্ত্রিত হয়? এই জাতিসংঘের 100% ফাইন্যান্সার যারা, তার সিংহভাগ আমেরিকা দেয়। আমেরিকা যদি কালকে বলে গেট আউট অফ হিয়ার, ট্রাম্প যে পাগল যেভাবে কথাবার্তা বলে যে তোমাকে দিয়ে আমার কাজ হচ্ছে না, ইউ গো টু দ্য জেনিভা, তাকে জেনেভা চলে যেতে হবে। তো টাকা বন্ধ করে যদি, আমার তো ধারণা ট্রাম্প একদিন এটা বলবে যে নেটোকে দিয়ে কাজ হচ্ছে না, নেটোকে হুমকি দামকি দিচ্ছে, তাই না? এরা একদিন হয়তো এমনও বলতে পারে যে তোমাকে দিয়ে কাজ হচ্ছে না। গতবারই তো সে এরকম ইঙ্গিত দিয়েছিল, ইঙ্গিত দিয়েও ছিল বোধহয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই ফান্ডিং বন্ধ করে দিল, তখন সে বলছিল যে আমরা 45% শেয়ার করি ইউএনওতে। হ্যাঁ, চায়না পয়সা দেয় না কেন? ইন্ডিয়া পয়সা দেয় না? 25%, হ্যাঁ, ইন্ডিয়া এবং রাশিয়া 4টা দেশই তো মূল এখন নিয়ন্ত্রণ করতেছে, তাদের পয়সা তো বেশি দেওয়া উচিত। তো আমি এটা বলি আপনাকে, আমার একটা ধারণা উনাকে আন্তর্জাতিক মহল উনাকে এখানে পাঠিয়েছে সিচুয়েশনটা বোঝার জন্য, এবং ডক্টর ইউনূসের সরকারের কর্মক্ষমতা বা ওইখানের পরিবেশটা কি সেটার জন্য, সিম্পলি সে ওটার জন্যই আমার মনে হয়ে গেছে। খুব একটা রোহিঙ্গা ইস্যু নিয়ে কাজ হবে সেটা আমার কাছে মনে হচ্ছে না। তবে আপনাকে একটু আরেক প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশের মায়ানমারের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া রোহিঙ্গা প্রত্যাবর্তন কোনো অবস্থাতেই সম্ভব না। এর নেপথ্যের প্রধান কারণটা হলো মায়ানমারের বিষয় নিয়ে সবচেয়ে নেপথ্যে যে রোলটা যারা খেলে, নেপথ্যের প্লেয়ার যারা, ইন্টারন্যাশনাল প্লেয়ার, তারা হলো চীন এবং ভারত। দুটো দেশই তাদের নাইবার, দুই দেশের সঙ্গেই তাদের বিশাল প্রতিবেশী মানে সীমান্ত। তো ভারত এবং চীন যখন মায়ানমারকে প্রেসার ক্রিয়েট করবে বা একটা সমঝোতায় পৌঁছবে, সেই দিন হয়তো হইতে পারে, অন্যথা এটা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। তবে আমরা তো চেষ্টা করবো, কারণ এই বোঝা তো আমাদের উপর, তা আমাদের চেষ্টা করে যেতেই হবে এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আমাদের সেই আস্থাটুকু রাখতেই হবে। জি, না ঠিক আছে, আপনি খুব সুন্দর বিস্তারিত আপনি একটু করছেন আর কি। তো যাই হোক, আমরা এটা একটা খুব বড় একটা ইস্যু, মিয়ানমারের এবং রোহিঙ্গা ইস্যুটা, এটার পেছনে নানা রকম পলিটিক্স আছে। তো ওই আলোচনার মধ্যে যাচ্ছি না আজকে। আমরা একটু বাংলাদেশের কন্টেম্পোরারিতে জাস্ট প্রসঙ্গটা আমরা একটু আনলাম, যেহেতু ভদ্রলোক চলতি ঘটনা, এবং এটার একটা ভালো একটা আমাদের পজিটিভ একটা রিপারকাশন আমরা সেখানে পাইছি। তো সমস্যার সমাধান কতটুকু হবে না হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। আপনার মতো আমিও বলতে চাই যে আমরা আশাবাদী হইতে চাই, আশাবাদী থাকতে চাই। ওদের ক্ষমতা কি আছে না আছে সেটা আমরা জানি, তারপরেও যাই হোক। তো আমি একটু পরের প্রসঙ্গে আসি আর কি। পরের প্রসঙ্গটা হলো যে আপনার এই রোজার মধ্যেও আমাদের দেশে পলিটিক্সের রাজনৈতিক উত্তাপটা কিন্তু একেবারে থেমে নাই। সাধারণত এই মাসটা সবগুলো পলিটিক্যাল পার্টি একটু চুপচাপ থাকে, ধর্মের প্রতি একটু গম্ভীর প্রদর্শন করে। কিন্তু এবার দেখা যাচ্ছে যে মানে কথাবার্তা কিন্তু থেমে নেই, কথাবার্তা যার যার মতো করে বলতেছেন আর কেউ হয়তো মানে সময়টাকে তারা কেউ হয়তো করতে চাচ্ছেন না। তো এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াইছে হলো ছাত্রদের নতুন দল একটা আর কি। ছাত্র আর বলা যাবে না, ছাত্র আমি বলি না, যে তরুণ যুবকদের একটা নতুন দল। কারণ ছাত্র বললে বা তালেবান হয়ে যায় আর কি। এরা তো আর পলিটিক্যাল পার্টি করলে তো ছাত্র থাকে না কেউ। তো তরুণ যুবকদের নতুন দল, এটা একটা আলোচনায় এসে গেছে আর কি। মানে এদের প্রতিটা মানে নেতার মুভমেন্ট, তাদের অ্যাক্টিভিটিস, কথাবার্তা খুব সাংঘাতিকভাবে ফলো করা হইতেছে আর কি। এবং এটা নিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে মানে মির্জা আব্বাসের কথা শুনছেন নিশ্চয়ই। হ্যাঁ, মির্জা আব্বাস তারা খুব শক্ত কথা বলে ফেলছে আজকে। আবার এই ছেলেরাও এক একজন এক এক রকম কথা বলতেছে আর কি। তারপরে মানে এর মধ্যে ইফতার পার্টি করলো তারা একটা, সেখানে আপনার যে খরচের হিসাব পাওয়া গেল, যদিও তারা এটা ব্যাখ্যা দেয় নাই, প্রায় 1 কোটির উপরে 100 কোটি টাকা খরচ গেছে আপনার এই ইফতার পার্টিতে। এটা নতুন পলিটিক্যাল পার্টি গঠন হইতে না হইতেই
1 কোটি টাকা খরচ করে ইফতার পার্টি, সাথে তাও সমস্ত হলো তরুণ যুবকরা, বেকার ছেলে ফেলে যারা পার্টি করছে। হু গেভ দেম দ্য মানি? এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াইছে। এই টাকাটা তারা কোথায় পাইলো? তারা এই ব্যাপারে কোনো জবাব এ পর্যন্ত দেয় নাই বা কোনো ব্যাখ্যা দেয় নাই। উচিত ছিল তাদের ব্যাখ্যা দেওয়া, তাদের এই টাকার সোর্সটা তাদের বলা উচিত ছিল। আবার এক ছেলে বলছে যে আমরা এই সমস্ত সোর্সদের নাম বললে তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। এই কথাটার অর্থ অন্যরকম দাঁড়ায় যে কারা এরা, তাহলে পরে এরা কি চোর ডাকাত বা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি? ওদের নাম বললে পরে ওরা মার খাবে, বেনিফিশিয়ারি না, এই প্রশ্নগুলো তো আসে। এই ধরনের কথাবার্তা প্লাস আপনার এই প্রফেসর ইউনূস সাহেব বললেন যে ছোট প্যাকেজের সংস্কার হইলে পরে ডিসেম্বরে ইলেকশন, বড় প্যাকেজের সংস্কার হইলে জুনে ইলেকশন। তো এখন প্যাকেজটা যদি আরেকটু বড় হয় তাহলে পরের ডিসেম্বর। তো এইগুলো একটা তামাশার মতো ব্যাপার দাঁড়াইছে আর কি, সংস্কার একটা তামাশার মতো ব্যাপার হয়েছে। আবার মির্জা আব্বাস সাহেব বলছেন যে এগুলো আমরা সবকিছু মিলে আপনার মূল্যায়নটা একটু শুনি একটু আর কি দর্শকদেরকে যদি। থ্যাংক ইউ সাইদ তারেক, আপনি খুব বর্ষিয়ান একজন সাংবাদিক। আপনার অভিজ্ঞতা সম্প্রতি আপনি আমাকে একটা বই দিয়েছেন, আপনার লেখালেখিতেও আপনি অত্যন্ত এক ধরনের লেখায় নতুন ধরনের এক মুন্সিয়ানা আপনার লেখাতে আছে, আপনার লেখাতে পাই, সেটা ভালো লাগলো। এই প্রসঙ্গে আর একদিন বলবো। আমি আপনার বইটার উপর একটা রিভিউ টাইপের লেখা তৈরি করতে চাচ্ছি এবং করবো সেটা, কারণ আমার কাছে আপনার লেখাটা খুব ভালো লাগছে, বইটা ভালো লাগছে। বইটা কোন বইটা? আমি ওই যে আপনি এরশাদের রাজনৈতিক স্মৃতি আদর্শ, যেটা আমার কাছে অনেকটা খুব বায়োগ্রাফির মতো মনে হয়েছে। হ্যাঁ, এটা আমার কাছে এক ধরনের বায়োগ্রাফি মনে হয়েছে। এরশাদ আমি সোফার আমি জানি না ব্যক্তিগতভাবে তিনি ওনার কোনো বায়োগ্রাফি নিজে করে গেছেন কিনা জানি না, কিন্তু আপনার যে স্মৃতিমন্থন যেটা আপনি করেছেন, স্মৃতির মন্থন, এটা আমার কাছে একটু অন্যরকমই লাগছে, একটু ব্যতিক্রম। এই জন্য বললাম যে লেখাটার স্টাইলটা একটু অন্য ধরনের, যেটা আমার কাছে ভালো লাগছে। বইটা আমার খুব প্রয়োজন ছিল। যাই হোক, বইটা আপনার কাছ থেকে পাইলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ওকে, আপনার প্রশ্ন। আমি একটা কথা সাইদ ভাই আপনাকে বলি, আমি খুব খোলামেলা কথা পছন্দ করি। আমার পিছনে সামনে কিছু পাওয়ারও নেই, পিছনে কিছু হারানোর নেই, বা বর্তমানেও আমি কিছু হারাতে চাইবো। আর এই বয়সে আমি 67, আমার আর হারানো আর পাওয়ার লোভ লালসা নেই, তো সম্পদের প্রতিও লোভ নেই। তো আমি একটা কথা আপনাকে বলি, আমি কিন্তু এই যে নতুন রাজনৈতিক দল, এটা কিন্তু ছাত্রদের দল, যেটা আপনি বলেন, আমিও আপনার মধ্যে ছাত্রদের বলবো না, ওরা ছাত্র না, ওরা এক সময় বেকার ছিল। আজকে আমি একটা পোস্ট দিচ্ছি, আপনি পোস্টটা পড়েন, সেই পোস্টে ওইটা উল্লেখ করছি। আমি কিন্তু এটাকে ছাত্রদের দল মনে করি না, এটা ইউনূস সাহেবের দল, এটা ডক্টর ইউনূসের দল। সেই দলকে আপনারা অনেকে ভয়ে বলে না, বলতে চায় না, ওইটা কেন বলবো? আমি কিন্তু ইউনূস সাহেবের কথার প্রেক্ষিতেই বলছি। এটা ইউনূস সাহেবের কথাই কিন্তু ছাত্ররা দলটা করছে। উনি পরিষ্কার ওদেরকে বলছে, তোমরা রাজনৈতিক দল করো, তোমাদেরকে মানুষ ভোট দেবে। আমি এটা পুরা এই সরকারকে আপনাকে অন্যভাবে ব্যাপারটা বলি। 111-এর কথা নিশ্চয়ই আপনার মনে আছে। ইউনূস সাহেবের কিন্তু রাজনৈতিক দল করার একটা কায়স বহুত আগের থেকেই ছিল, তিনি সেটার উপর সার্ভেও করছেন। 111-এ আরেকটা কথা বলি আপনাকে, 111-এ ওনাকে যখন অফার দেওয়া হয়েছিল, উনি কিন্তু কখনোই বলে নাই যে আমি কম সময়ের জন্য আসব। উনি সবসময় অনেক লম্বা সময় চায়, কারণ তিনি জানেন যে পাওয়ার এনে তো 90 দিন এটা কোনো ব্যাপার না। 90 দিন গিয়ে শরীরের মধ্যে কালিমা লাগাবো না, আমি দীর্ঘদিন শাসন করবো, এরপরে আমি সুশাসক কুশাসক যাই হই না কেন, আমি দীর্ঘদিন করতে চাই। উনি কিন্তু রাজনৈতিক দল করতে চেয়েছেন, রাজনৈতিক দলের উপর সার্ভেও করছেন অনলাইনে, করার পরে উনি দেখছেন যে ব্যর্থ, দেশের পরিবেশটা তখন তার কাছে অন্যরকম, উনি চলে গেলেন। এখন যে রাজনৈতিক দল করার জন্য ছাত্রদেরকে উৎসাহিত উনিই করছেন। এবং আমার একটা ধারণা, উনার যে সিন্ডিকেট বলছি আমি এই কারণে, অ্যারাউন্ড হিম আপনি যত লোক দেখবেন সব কিন্তু আপনার ওই এনজিওর লোকজন, উনার সঙ্গে পূর্ব পরিচিত। আপনি দেখেন যে বাইরের থেকে যারা গেছে সবাই তার খুব ক্লোজ লোক ছিল, একমাত্র আমি তো খুব অবাক হই, একমাত্র তাহের ছাড়া। আমি এই জন্য তাহেরকে মাঝে মাঝে তাহের সাথে ভালো সম্পর্ক, যে তাহেরকেই দেখলাম না, কিন্তু আর অন্য সবাই খুব ক্লোজ। আমিও কিন্তু ইউনূস সাহেবকে চিনি, বেশ কয়েকবার কথা হয়েছে এই জায়গাতেই,
এই তাহেরের হাত ধরে আজকে আমি তাহেরকে বললাম যে আমি কিন্তু ইউনুস সাহেবকে প্রথম চিনি, ওনাকে নোবেল পাওয়ার পরে যে ইশাটা দেওয়া হয়েছিল, এই যে গোল্ডেন সেন্টার রিসেপশন, সেখানে সেদিন পরিচয় আমাকে বেলাল বেগ সাহেব উনি পরিচয় করে দিয়েছিলেন। তারপরে কিন্তু বেশ কয়েকবার আমার এখানেই ওনার সঙ্গে দেখা, উনি তো আসতো এখানে, যাই হোক সেটা বলছি না। এই যে ছাত্রদের দল, এই যে যেদিন জল ঘোষণা করা হবে, বললো কি ফখরুল ইসলাম আলমগীর সাহেব কি বললো, গণতন্ত্র খুব ভালো, কংগ্রেচুলেশন, এই সেই। ভাই কেউ মন থেকে কংগ্রেচুলেশন বলেনি, ছাত্ররা দল করবে এটা কেউ চায়নি, এগুলো তো বুকাস কথা। কংগ্রেচুলেশন, গণতন্ত্রে শত ফুল ফুটতে দাও, এই সমস্ত সব বুকাস কথাবার্তা, কেউ চায়নি, আমিও চাইনি। আপনি যদি বলেন আমি চাইছি, আমি বিশ্বাস করি না। ফখরুল ইসলাম আলমগীর সাহেব যদি বলে যে এরা দল করছে, সাধুবাদ, অভিনন্দন, আই ডোন্ট বিলিভ ইট, ইজ ফেক, টোটালি ফেক। আজকে যদি জামাতের আমির যদি বলে যে ওরা দল করতেছে, এটা কিছুটা মেনে নেওয়া যায়, কারণ তাদের একটা ভারসাম্যতা হবে ফিউচারে, তাদের একটা অন্য হিসাব থাকতে পারে। কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, সিপিবি বলেন, আমাদের জাতীয় পার্টি, সবাই তো বলে কেউ খুশি না, তার ছাত্ররা রাজনীতি করুক, কেউ খুশি না, সকলেই এই যে গদ বান্ধা কিছু কথাবার্তা আমরা আছে না, অভিনন্দন জানাই, গণতন্ত্রের শত ফুল ফুটতে দিন, এটা সকলে কথা বলবে, হোয়াই নট, এসব বুকাস কথাবার্তা, টোটাল বুকাস কথাবার্তা, এগুলি তো ইসে না। এটা টোটাল দলটা হলো ইউনুস সাহেবের দল, ইউনুস সাহেবের কাজ আছে। আমি আরেকটা কথা আজকে আপনাকে বলি, ওর মাঝপথে যদি কোনো অঘটন না ঘটে, এই দল কিন্তু ইলেকশন করবে, এরা পাশ করবে, এরা পাশ করবে, আমরা পাশ করবে মানে এরা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করবে। কিভাবে ইলেকশন করে? জনগণ ভোট দিবে। কে ভোট দেবে? জনগণ। আমি আপনাকে বলি, এই কথাটা বলতে চেয়েছিলাম, শেখ হাসিনা আমাদেরকে 3 রকম ইলেকশন দিচ্ছে, 3 বার। আপনারা আর এক রকম ইলেকশন দেখবেন, মানুষ ভোট দিবে। এটা কি সম্ভব হবে? সম্ভব হবে। কিভাবে সম্ভব হবে আপনাকে আমি বলি। সম্ভবটা এইভাবে হবে, এখন পর্যন্ত সেটাই বলছি, আপনি মাঝপথে যদি অন্য কেউ বাধাগ্রস্ত না করে, অন্য কোনো কিছু তো না হয়, আমি কিন্তু সম্ভাবনার কথা বলছি না। 111 তো হয়েছিল, কেউ কি জানতো 111 হবে? মাঝপথে কোনো কিছু না হলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন, ওদের রাজনৈতিক দল ইলেকশন করবে, 300 আসনে ইলেকশন করবে, ওরা পাশ করবে। জামাতেও, ইসলামিক দলগুলি ওদের সঙ্গে থাকবে পিছনে, ওরাও ভোট পাবে। না, আমার কথা হচ্ছে যে ওরা যে ভোট পাবে বলতেছেন, ওদের ভোটটা কোথায়? ওদের ভোট কে ভোট দেবে? আমি আপনাকে একটু হেল্প করি আর কি। আমি আজকেই আমার ফেসবুকে পেজে একটা পোস্ট করছি আর কি, ভোটের হিসাব নাম দিয়ে আর কি। আমি দর্শকদের বলবো যদি আপনারা সময় পান একটু পড়তে পারেন ভোটের হিসাব। আমি সেখানে একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমি দেখাই দিয়েছি 1973 সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো ইলেকশন হয়েছে, প্রতিটা ইলেকশনে কোন পার্টি কত % ভোট পাইছে। ভেরি গুড, পুরো স্ট্যাটিস্টিক্স আছে। বাকি 3টা আমি দেই নাই, তাহলে এগুলো কোনো ইলেকশন না, এই যে 14, 18, 24। তাহলে এইখানে একেবারে টোটাল হিসাব আমি ওখানে পরিষ্কার আছে যে 37% ভোট হচ্ছে আপনার আওয়ামী লীগ এবং বিএনপির, 37% করে, অলমোস্ট 40% করে, 37% করে ভোট হচ্ছে আওয়ামী লীগ। এবং গত 79 থেকে 73 বাদ দিছি আমি, কারণ 73 ওটা একদলীয় নির্বাচন হয়েছে। 79 থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত যতগুলো ইলেকশনে, 1988টা বাদ গেছে, যেহেতু সেখানে কোনো অপোজিশন ছিল না। সেখানে 37% হচ্ছে আপনার আওয়ামী লীগ আর বিএনপির ভোট, ঠিক আছে। এই যে 74% হইল, বাকি 26% হচ্ছে আপনার জাতীয় পার্টি, জামাত, এটা বগেরা এই সমস্ত, আর কিছু আছে ইন্ডিপেন্ডেন্ট, তারা কোনো পার্টি না, নন কমিটেড, এরকম কিছু আছে সব মিলে। কিন্তু ভোট দিছে এরকম সংখ্যা হচ্ছে 37%। 37% হলে পরে আপনার বাংলাদেশে ভোট যদি 12 কোটি হয়, প্রায় 4 কোটি 80 লাখ হচ্ছে আপনার এক একটা দলের ভোটের সংখ্যা। আওয়ামী লীগের 4 কোটি 80 লাখ ভোট আছে। আমি বাদ দিলাম, ঠিক আছে, ওরা পতিত স্বৈরাচার, মানুষ ওদের উপরে বিক্ষুব্ধ, অমুক তমুক সমস্ত বাদ দিয়ে আমি 50 লাখ বাদ দিলাম, 4 কোটি, আরো 1 কোটি বাদ দিলাম, 3 কোটি। 3 কোটি ভোট তো আওয়ামী লীগের আছে বাংলাদেশে। এই ভোটটা কই যাবে? তারা তো দেশ ছেড়ে কেউ যায় নাই চলে, তারা তো দেশেই আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার যা 4 কোটি 80 লক্ষ আছে বিএনপির ভোট, কমিটেড ভোট এগুলা, ঠিক আছে। বিএনপি পরিবারতন্ত্র, অমুক তমুক, সঠিক রাজনীতি দিতে পারে নাই, নতুন ছাত্র জাগরণ, সমস্ত মিলে টিলে এখান থেকে ভোট কিছু কমলছে 50 লাখ। তারপরে তো
4 কোটি ভোট বিএনপির আছে, জামাতের ভোট আছে, সেগুলো জামাতের ভোট জামাত অন্য পার্টিতে দেয় না, ওদের যদি ক্যান্ডিডেট থাকে। তাহলে নতুন দলের ভোটটা কোথায়? এই প্রশ্নটা আমি আমার আমি করছি আর কি। আপনি বলছেন যে ভোট দেবে, হ্যাঁ, যদি একটা বিশাল গণজাগরণ হয় 70 সালের মতো, যে আমরা এই ট্রেডিশনাল পলিটিক্স আমরা আর চাই না, আমরা এই আওয়ামী লীগ বিএনপি জামাত তমুক এই সমস্ত আর চাই না, আমরা নতুন ধারা রাজনীতি করতে চাই, 70 সালে যেমন বাংলাদেশ স্বাধীন করতে হবে, জয় বাংলা, জাগো জাগো বাঙালি জাগো, এই জাগো জাগো বাঙালি জাগো করে আপনার সবাই নৌকায় ভোট দিয়ে দিছে, সেখানে কোনো কিছু প্রার্থী টার্থী বোঝে নাই, মার্কা। এইরকম একটা সিচুয়েশন হলে পরে আমরা আশা করতে পারি যে সমস্ত মার্কা পড়ে যাবে, একটা মার্কায় সমস্ত সবাই ভোট দেবে। আচ্ছা, আমি একটা কথা, এইরকম সিচুয়েশন কি ইলেকশনের আগে এই ছেলেরা তৈরি করতে পারবে? না পারলে ওদের ভোট দেবে কে? আপনার কথার এক কথায় উত্তর হলো, আমাকে একটা মিনিট সময় দেন। আপনার এক কথায় উত্তর হলো, আপনি যে প্রশ্ন করছেন এই যে গণজাগরণ তৈরি করতে পারবে, এক কথায় না, সেই গণজাগরণ আর হবে না। আমি তো সেটাই দেখতেছি। হ্যাঁ, সেই গণজাগরণ আর হবে না, সেই গণজাগরণ হওয়ার কোনো ধরনের লক্ষণ নেই। সেই গণজাগরণের জন্য যে মুখ, যে লিডারশিপ প্রয়োজন, সেটা নাই এবং তৈরিও হবে না, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 2 জিনিসটা, এটা কিন্তু আমরা আওয়ামী লীগের আমলেও আমি বারবার এখানে বসে বারবার একটা কথা বলছি যে শেখ হাসিনা যদি ফেয়ার ইলেকশন দিতেন তখনকার সময়ে, 14টাকে নিয়ে আমার একটু সন্দেহ, 19 এবং 18 এবং 24-এ শেখ হাসিনা যদি ফেয়ার ইলেকশন দিতেন, বিএনপি 250টির সিট বেশি পেয়ে পাশ করতো, হয়তো আওয়ামী লীগ হার্ডলি 20-25টা সিট পাইতো। শেখ হাসিনার একটা শোচনীয় পরাজয় হতো, সেটা 18ই হতো। 18, আমি 24 থেকে ওটা, কারণ 24-এর 2 টার্ম তো, 24টা পর্যন্ত আমি ধরলাম শেখ হাসিনা 24টা টেনে পাশ করে ফেললো, কিন্তু 18তে তার অবিসম্ভাবী পরাজয় ছিল, আর 24টা প্রশ্নই উঠে না। তো কিভাবে ইলেকশন পাস করছে শেখ হাসিনা, কিন্তু আমাদেরকে অনেকগুলো তরিকা দেখাইছে। একটা হইল রাতের ভোট দিনে, একটা হলো ডামি, আর একটা হলো বিনা প্রতিদ্বন্দ্বিতা। তো আমি বলতেছি ওরা কেন পাস করবে জানেন কিভাবে? সেটা শুনেন, সেটাই না, আমি আমার পার্সোনাল অপিনিয়ন বলতেছি। ওরা পাস করে এইভাবে, আগামী ধরা যাক ডিসেম্বরে ইলেকশন হবে, পরে ইলেকশনটা হলো না, কথার কথা। এরপর ধরেন মার্চে হইল, মার্চে ইলেকশন হলে কি হবে রেজাল্ট জানেন? মার্চে আপনি দেখবেন শত শত হাজার হাজার লোক ভোট দিতেছে। আপনি যদি ভোট কাউন্ট করেন 250 সিট বিএনপি পাবে, কিন্তু আপনি তো দিনে দেখলেন হাজার হাজার মানুষ ভোট দিতেছে, লাইন আছে, সবকিছু আছে। রাতের বেলা যখন ভোট গণনা শুরু হবে তখন হাসিনা পলিসি আসবে। তখন হবে কি, হাসিনা এইটা করে নাই, এবার এই জন্য নতুন কোন তরিকা দেখতে পারেন। আপনি ভোট পাইতেছেন আপনি, আর ঘোষণা হইতেছে আমার নাম। এটা আমার কথা শেষ হয় নাই, কিন্তু আমার ঘোষণা হচ্ছে আমার নাম, ভোট পাচ্ছেন আপনি। তো এটা 86-88 হয়েছে না? তো এই ধরনের কোন অবাক হবেন না। ওটা আমি বলি 1991 সালের নির্বাচনটা হচ্ছে আমাদের দেশে এ যাবৎকালের মধ্যে তুলনামূলক ভাবে বলছেন 91 বিচারপতি শাহাবুদ্দিনের না, ওই কথাটা আপনাকে বলতেন, আপনি 30 সেকেন্ড। আমাদের দেশের সত্যিকারের গণতন্ত্র যারা আপনারা বলেন বা আমরা বলি বা মানুষ বলে, গণতন্ত্র অ্যাকচুয়ালি কখনোই আমাদের দেশে ছিল না। কিন্তু এখানে একটা বাত, যে আপনার প্রসঙ্গে আসছি, 91 এরশাদ পতনের পর 91 নির্বাচন, 96 নির্বাচন, এই দুটো নির্বাচন একদম ফেয়ার নির্বাচন হয়েছিল। এবং তখন যদি আপনি বলেন কিছু গণতন্ত্র যদি আপনি দেখে থাকেন বা আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা এই 10 বছরের টার্মে হয়েছে। আর সুশাসন বলতে মানুষের দেশটা একদম শান্তিতে, সুশাসন, কোনো শৃঙ্খলতা ছিল না, সেই সময়টা হলো 1/11-এর প্রায় 2 বছর, যেটা দেশটাতে তখন কিন্তু মানুষ কিন্তু শান্তই ছিল, এটা অসম্ভব জনপ্রিয়তা ছিল। তারা ব্যর্থ হয়েছে সেটা অন্য কারণ, সেটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু 1/11 অত্যন্ত পপুলার সরকার ছিল এবং সরকারের আমলে কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি বা তেমন কোনো কিছু হয়নি। আইনশৃঙ্খলার অবনতি ঘটে রাজনৈতিক সরকারের আমলে। তবু আমি মনে করি আমাদের প্রয়োজন রাজনৈতিক সরকার। রাজনীতিবিদ ছাড়া
দেশকে কন্ট্রোল করা কঠিন। রাজনীতিবিদরা চুরি করবে, যে চুরি পার্ট অফ দ্য পলিটিক্স। আপনাকে ওই জিনিস বুঝতে হবে, চুরি পার্ট অফ দ্য পলিটিক্স। ওরা 1 কোটি টাকা খরচ করে ইলেকশন করে কেন? 3 কোটি টাকা কামানোর জন্য। সেটা হলো, এখন আপনি বলুন। না, আমি আপনার ওই কথার একটা প্রেক্ষিত ধরে বলতেছি আর কি, যে ইলেকশন যে মানে আপনি বললেন যে ওরা যেভাবে ভোট পেতে পারে বা সংখ্যাগরিষ্ঠ আসনে জিততে পারে, সেটা হচ্ছে ইলেকশন মেকানিজম, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলে আর কি। এটা সাধারণত এটা গোয়েন্দা সংস্থাগুলো এটা পরিচালনা করে। আমাদের দেশে ডিজিএফআই এই কাজটা করতো, আর ইলেকশন কমিশন, এবং সেখানে তারপরে তাদের সঙ্গে থাকতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিসি এবং এসপি, সবাই মিলে এই কাজটা করতো আর কি। যেটা আপনার 1986 সালে এটা হয়েছে। এটা শুরু হয়েছে 1979 সালে জিয়াউর রহমানের সময়, কারণ জিয়াউর রহমান সাহেবের 79 ইলেকশন, পার্লামেন্ট ইলেকশনটা ইট ওয়াজ টোটালি মনিটর্ড বাই ডিজিএফআই, এবং প্ল্যান সেইভাবেই যাকে যাকে পার্লামেন্টে আনা দরকার সেভাবেই পার্লামেন্টে তাদেরকে আনা হয়েছে আর কি। কাজেই ওটা একটা মানে ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন ছিল আর কি। 86-এও কিছুটা, পুরোটা পারা নাই, বাট কিছুটা। কিন্তু আমি যেটা বলতেছি যে 91-এর ইলেকশনটা হচ্ছে আপনার এ যাবৎকালের শ্রেষ্ঠ, স্বচ্ছতম, মানে তুলনামূলকভাবে স্বচ্ছ নির্বাচন। এইবারের নির্বাচন কিন্তু তার চাইতে স্বচ্ছ করতে হবে যদি প্রফেসর সাহেব ইউনূসের আন্ডারে ইলেকশন হয়। আমি আপনাকে একটা কথা বলি, এবারে ইলেকশন আরো ভয়াবহ অস্বচ্ছ হবে। ভয়াবহ হওয়ার আশঙ্কা আছে, সেটা আমি আপনার সঙ্গে একমত, আশঙ্কা আছে। কারণ আগে তো মনে করেন যে পলিটিক্যাল পার্টির যে স্টুডেন্টস উইংস যারা ছিল, যুব উইংস যারা ছিল আর কি, ভোটের কেন্দ্রে তাফালিং মাস্তানি এরাই করতো আর কি। ছাত্ররা কিন্তু সেখানে খুব কম ইনভলভ হইতো, ছাত্ররা কিন্তু সেখানে খুব কম ইনভলভ থাকতো আর কি। এবার ছাত্ররা নিজেরাই একটা পার্টি, এবং তাদের পেছনে যদি গভর্নমেন্টের কোনো ব্লেসিংস থাকে, সাপোর্ট থাকে, মানুষ যদি বুঝতে পারে যে এদের না, গভর্নমেন্টের কন্টিনিউ সাপোর্ট কিন্তু আমরা দেখতেছি, কিন্তু ইলেকশনের সময়, এখন ইলেকশনের সময় যদি আপনার অ্যাডমিনিস্ট্রেশন যদি বোঝে যে এদের প্রতি গভর্নমেন্টের বা অ্যাডমিনিস্ট্রেশন যদি কোনো রকম ইঙ্গিত দেওয়া হয় যে এরা আমাদের লোক, তাহলে কিন্তু আপনার ভোট কেন্দ্র দখল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ইলেকশনে। এবং সেটা এই ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে, আপনার এই কথায় আমি এগ্রি করতেছি যে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা আছে, এটা আমি মনে করি। কারণ আপনার আমরা যতই বলি যে এই যে সংস্কারের কথা বলতেছি, আমরা গ্যারান্টি দিতে হবে যে সংস্কার কন্টিনিউ করে পলিটিক্যাল, দেয়ার ইজ নো গ্যারান্টি। পলিটিক্যাল পার্টিগুলোকে আমরা চিনি, তাই না? আমরা আমাদের নেতাদেরকে চিনি, আমাদের কর্মীদেরকে, আমার জনগণকে আমরা চিনি, আমরা কতদূর পর্যন্ত যেতে পারি সেটা আমাদের সে ধারণা আছে। কাজে নীতি কথা, শাস্ত্র কথা বললে তো কোনো লাভ নাই। তো সেই হিসাবে আপনার একটা আশঙ্কা একটা আছে। আমি জানি না সরকার সেটা কিভাবে কন্ট্রোল করবে, এবং সেটাকে কন্ট্রোল করে কোন পলিসিতে সেটা কন্ট্রোল করে এটা সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন তারা করবে, এইটা আমি বলতে পারবো না এই মুহূর্তে। আমরা এটা দেখতে পারি সরকারের পলিসি কি হয় সেটার উপরে আর কি। আমি এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাকে জানতে চাইবো আর কি। আপনি খেয়াল করছেন ইতিমধ্যে যে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার একটা বক্তৃতায় উনি ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। কয়দিন আগে ব্রিটিশ যে হাই কমিশনার দেখা করে গেছেন ইয়ার সঙ্গে, উনিও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। ভারতের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তারাও ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, এবং জাতিসংঘের পক্ষ থেকে ইনক্লুসিভ ইলেকশনের কথা আমরা শুনছি। সকলেরই কথা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা কি বুঝাইছেন? এর আগে অন্য একটা কথা আপনাকে বলতে চাই, আগের ইস্যুটাকে আমি 30 সেকেন্ডে সেটা বলবো। আপনি যে বললেন যে ইলেকশনের প্রক্রিয়াটা কিভাবে হবে, আপনি যদি দেখেন যে মানে যারা ইলেকশন করবে, এই যে নতুন রাজনৈতিক দল, টোটাল গভর্নমেন্ট মেশিন তাদের হাতে। গভর্নমেন্ট যেটা আগের ইলেকশনের সময় এইটাই হয়েছে। আপনি বললেন যে ডিজিএফআই তারাও একটা মুখ্য ভূমিকা পালন করে, সবাই ইসে করে। তো ওই কথাটাই আপনাকে আগে বলছি যে প্রচুর লোক ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে আপনাকে কাউন্ট হচ্ছে আমার নামে, নাম্বার 1 একটা। আরেকটা হলো মিডিয়া খু, তারা বলবে যে ঘোষণা হবে ঢাকার থেকে, ঘোষণা দেওয়ার কথা আমার,
আমাকে, আমি পাস করছি, ঘোষণা দিল আপনাকে। তো এইগুলি হলে আপনি কি করবেন? হলে পরে তো আপনার সিভিল ওয়ার হয়ে যাবে। এটা সিভিল ওয়ার হবে না, কেন হবে না সেটাও আপনাকে না, পরাজিত পক্ষ না 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 না, কারণ এক পক্ষ জিতবে, বাদ বাকি সবাই হারবে না, এটা হবে না। কি হবে আপনাকে আমি বলি, আওয়ামী লীগের ভোটগুলি কিন্তু বিএনপি পাবে। এই যে আপনি হিসাব দিচ্ছেন 2 কোটি ভোট, 2 কোটি আর 3 কোটি হোক, আওয়ামী লীগের ভোট কিন্তু বিএনপি পাবে। কারণ আওয়ামী লীগের আর সেই মুখ নেই মানুষের সামনে গিয়ে দাঁড়ানো। আওয়ামী লীগের এমন কোনো ইসে নেই, পয়েন্ট নেই যে মানুষের সামনে তারা ইলেকশন দাঁড়াতে। আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত না। আওয়ামী লীগ নিজে থেকেই তো নিষিদ্ধ হবে, ওরাদের তো সাহসই নেই ওরা আগে ইলেকশন করে। তারপরে কিন্তু আওয়ামী লীগ ইলেকশনে করা উচিত এবং করবে। সেখানে আওয়ামী লীগের লোকজন ভোট পাবে না, আওয়ামী লীগের ভোটগুলি বরং বিএনপি পাবে। বিএনপি কিন্তু বিপুল ভোট পেয়ে পাশ করবে ইলেকশন যদি 1 বছর পরেও হয়, নো ডাউট। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেটা আমি শেখ হাসিনার আমলে বলতাম। শেখ হাসিনা শুধু ইলেকশন দিক, ফেয়ার ইলেকশন, বিএনপি বিপুল ভোটে পাশ করে আসবে। সেটা চয়েস, কারণ চয়েস নাই। কেন, আমি তো বিএনপি সমর্থক না, আওয়ামী লীগ সমর্থক না। এইটা এই কারণে মানুষের কোনো চয়েস নেই। না, চয়েস তো একটা দাঁড়াইছে। ছেলেদের যে বিকল্প হিসেবে দাঁড়াইছে, হ্যাঁ, কিন্তু এই বিকল্প মানুষে অ্যাকসেপ্ট। আপনি কোনো সার্জি গিয়ে যখন বলবে যে আমাকে ভোট দেন, এরা ভোট দেবে, পিটাইতেও পারে ওদেরকে। এই যে স্টুডেন্ট যারা, 6 মাসের মধ্যে সিচুয়েশন আরো অন্যরকম, অনেক ভয়াবহ, বদনাম হয়ে যাবে, ওদের ইমেজ গুলো নষ্ট হয়ে যাবে। আরেকটা পয়েন্ট যেটা বলছেন আপনি, যে বিদেশি না ইনক্লুসিভ ইলেকশন, সেটাই, এটা কি মিন করতেছে তারা? আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশের প্রতিটি ইলেকশনের আগে শেখ হাসিনার 16 বছরে যত ইলেকশন হয়েছে, জাতিসংঘ বলছে ফেয়ার ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন, এগুলি হইতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নও বলছে, আমেরিকা বলছে, ভারতও একটু কথা বললে আবার চুপ থাকে। ভারতের ইয়েটা কিন্তু আবার খুব স্ট্রেঞ্জ, সাপোর্টটা যে শেখ হাসিনার প্রতি একেবারে ভীষণ সাপোর্ট, কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু একটু ঢিল দিচ্ছে পাবলিকে বোঝানোর জন্য, যে পাবলিক ওই শুভঙ্করের ফাঁকিটা বুঝতে পারছে, আমার ধারণা। তো এখন ইলেকশন নিয়ে যেন বাইরে যারা বলতেছে, এগুলি তোরে কেউ কেয়ার করে? কেউ কেয়ার করবে না। এই সমস্ত দেশে সরকার যতদিন আছে, আমি বলছি যে ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা কি বোঝাচ্ছে? কারণ কেউ মনে করেন যে ইনক্লুসিভ বলতে তারা মনে হচ্ছে তারা চাচ্ছে যে এখানে সকল পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং আওয়ামী লীগ। না, সেই কথা বলছি, এটা আগেও তারা বলছে। যখন শুনেন আপনি, যখন জামাতকে মানে বিএনপি ইলেকশনে আসবে না, আপনি জানেন কি পরিমাণ চেষ্টা বাইরে থেকে হয়েছে? হ্যাঁ, অনেক চেষ্টা হয়েছে। তার আমরা সকল দলের সহযোগিতা। শেখ হাসিনার অবস্থা আর ইউনূসের অবস্থা তো এক না। সব শেখ হাসিনা আর ইউনূস তো এক না। শেখ হাসিনা গাওলামি করছে, তোরা করছে, আমি দিলাম না, কিন্তু ইউনূস তো সেই ন্যাচারাল লোক না, কিন্তু ইউনূস কিছু কিছু গাওরামি করতেছে না, এখনো তো কিছু কিছু গাওরামি করতেছে। পলিটিক্সটা একটু অন্যরকম। আমি তোমাদের কথা শুনলাম না, মানলাম না, এই ধরনের এই ন্যাচারাল লোক তো না। ইউনূস সাহেবের একটা ইগনোরেন্স আছে মানুষের প্রতি, রাইট, কথাবার্তায় একটু ইগনোরেন্স আছে। উনি মনে করতেছেন উনি বাচ্চাদের মতো যা কথাবার্তা বলেন সবই পারফেক্ট, দ্যাটস নট রাইট। উনার একটা কমান্ডিংও আছে ওনার ভয়েসে, এটা এগুলি বোঝা যায় যে পলিটিক্স যখন। আর উনি তো একটা পলিটিক্স না করলে, উনি তো একটা বিশাল অর্গানাইজেশন চালাই আইছেন। উনি বহু মানুষকে নিয়ে চলছেন এবং ওয়ার্ল্ড ওয়াইডে উনি বহুত মানুষকে চিনেন, বহু মানুষের সঙ্গে। ইউনূস সেন্টারে আপনি কি মনে করেন? ইউনূস সেন্টার এটা হিউজ কম্প্যাক্ট ফাউন্ডেশন, এটা একটা অর্গানাইজেশন। উনি ওটাকে ডিল করছে। উনি একজন মিলিয়নিয়ার বলতে অনেক টাকার মালিক। তো উনার তো সবই আছে, উনার সব সাপোর্ট আছে। ইউনূস সাহেবের যে গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ইউনূস ফাউন্ডেশন পর্যন্ত আসতে যা কিছু করার, উনি সব কিছুই অত্যন্ত কম্প্যাক্ট ভাবে করছেন। এটা এমন না কোনো নরবরের সিচুয়েশন। তো সেই জন্য বলছি যে ইউনূস সাহেবের জিনিসটাকে, ইউনূস সাহেব আমরা কিন্তু খুব ভাগ্যবানই বলতে হবে। আমি মনে করি যে 5 তারিখ আমি লিখছি যে 5 তারিখে ইউনূসের আসবে, যে আলোচনাটা শুরু হয়েছে, আর 8 তারিখে উনি ফাইনালি আসলেন, দেশের মানুষ কিন্তু তাকে ওয়ার্ম মানে স্বাগত জানাইছে, তাই না? কিন্তু পরবর্তী বিভিন্ন সিচুয়েশন আপনি এগুলো দেখেন, আমার কাছে একটু অন্যরকম মনে হয়। ওখানে আমি আবার ওই জায়গায় আসতেছি যে এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি। জিনিসটা হচ্ছে যে আপনি যে কথা বললেন যে শেখ হাসিনার আমলেও এই বিদেশি এরা সবাই মিলে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে, সবসময় বলছে তারা। ইনক্লুসিভ ইলেকশন বলতে তারা মিন করতো বিএনপি কে নিয়ে ইলেকশন, দ্যাটস রাইট, বিএনপি কে নিয়ে ইলেকশন করার জন্য, মূল প্রধানত বিএনপি। হ্যাঁ, কিন্তু শেখ হাসিনা ওই সমস্ত মানে নাই একটাও। শেখ হাসিনা বলছে যে গুলি মারো, আমি আমার মতো করব,
তোমরা কে বলা, এটা যাই হোক। কিন্তু ইউনূস সাহেবের কাছে যখন ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা হচ্ছে, তখন তারা মিন করতেছে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন তোমরা করো। আওয়ামী লীগকে ইলেকশনের বাইরে রাখলে সেই আওয়ামী লীগকে ছাড়া, মানে তারা মানে এখন পর্যন্ত বলতেছে যে আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করো, ইলেকশন আওয়ামী লীগকে ছাড়া করলে কি করবে সেটা তাদের ব্যাপার, পরের ব্যাপার আর কি, আমি সেটা বলতেছি না আর কি। বা এমন কোনো কন্ডিশন দেয় নাই যে আওয়ামী লীগ ইলেকশন পার্টিসিপেট না করলে আমরা ইলেকশন মানবো না, এরকম কোনো কিছু বলে নাই। ওই শেখ হাসিনার সময়ও বলে নাই যে মানবো না, তা না, সবাই মেনে নেয় পরে। এখন শেখ হাসিনা যে তরিকায় বিদেশিদের আহ্বানকে প্রত্যাখ্যান করছে, সে প্রফেসর ইউনূস কি সেই একই তরিকায় বিদেশিদেরকে প্রত্যাখ্যান করে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখবে বা রাখতে পারে? এটা ব্যক্তিগত ইউনূস সম্ভবত ইগনোর না করার পক্ষেই থাকবে, কিন্তু তাকে চারিপাশে যারা ধরে রাখছে ওরা মনে করতেছে যে বিদেশিরা তো কত কথাই বলে, বাদ দেন, আমরা আমার জনগণের সাপোর্ট আমাদের প্রতি আছে, আমরা এটা মানে মেক করতে পারবো। কিন্তু আমি কিন্তু আরেকটা সংখ্যা এখানে দেখছি, সেটা হলো বিএনপি যদি এদের এত বাড়াবাড়ির কারণে বিএনপি যদি বুঝে ফেলতে পারে যে ইলেকশন এরা একটা করবে, সেটা হয়তো আওয়ামী লীগ স্টাইলে, আমরা বিএনপি যদি বলে যে আমি ইলেকশনে যাব না, বলতে পারে, বিএনপি বলতে পারে না, বিএনপি বলছেই তো ইলেকশনের আগে তত্ত্বাবধায়ক দল নিরপেক্ষ ইলেকশন হইতে হবে। এই পার্টি তারা এই পার্টিকে, এই পার্টি এবং সরকারকে কিন্তু মানে ইসে মনে করতে, বর্তমান সরকার অলরেডি একটা পার্টি হয়ে গেছে। দ্যাটস রাইট। এবং এই জন্যই আপনাকে আমি বিগিনিং এই বলছি যে এটা ছাত্রদের দল না, এটা ডক্টর ইউনূসের দল। আচ্ছা যাই হোক, তো বিএনপি যদি বলে যে তারা ইলেকশনে যাবে না, তখন এই বিদেশিদের কথা যেগুলো আপনি বললেন, তখন বিদেশিরা বলবে দেশের দুটো বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, আওয়ামী লীগ আগে সরকারের ছিল, বিএনপি বিরোধী দলের ছিল, তো ইলেকশন দাও, তাদেরকে থাকতে হবে। ওদের আওয়ামী লীগ বিএনপি ছাড়া দেশে ইলেকশন আছে নাকি? ইলেকশন হইতে পারে? এটা তো পাবলিকই অ্যাকসেপ্ট করবে না। তাহলে আমি আপনার কাছে ঠিক করি, তাহলে সে আওয়ামী লীগ যদি তাদের মার্কা নিয়ে ইলেকশনে, আওয়ামী লীগের কিছু লোক ইন্ডিপেন্ডেন্ট করবে, পার্টি যাক বা না যাক, যাদের আছে না, পার্টিও যাবে, আমি ধরে নিলাম যদি পার্টি যদি নাও যায়, তাহলে তাদের যে বিভিন্ন মানে এলাকায় তাদের যারা আছে মোটামুটি ক্লিন বা একটু আর কি, বা আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নিয়েই হয়তো মনে করেন যে কিছু ক্লিন লোকজনকে নিয়ে এসে তার করাই দেবে, স্বতন্ত্র, ভিতরে ভিতরে প্রচারণা থাকবে যে সে আওয়ামী লীগের লোক, ভোটটা তাকে দিবে, এরকম কিছু একটা যদি আওয়ামী লীগ ইলেকশনে না যায়। এখন আর একটা যেটা, সেটা হচ্ছে যে যদি আওয়ামী লীগ ইলেকশনে পার্টিসিপেট না করে, তাহলে স্বতন্ত্র তো সব জায়গায় পারবে না, কিছু কিছু জায়গায় হইতে পারে, কিন্তু অ্যাজ এ হোল যে আপনার 3 কোটি ভোট আওয়ামী লীগের যেটা আছে আর কি, এই ভোটটা বিএনপিতে যাবে আপনি বলতেছেন আর কি। আমি তাহলে যারা এই যে ছেলেদের যে দল, নতুন দল, যারা চাচ্ছে যে বিএনপি ক্ষমতায় যেন না আসতে পারে আগামী, তারা এটা খুব নিরন্তর আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে লাভটা তো বিএনপি হইতেছে, বিএনপিকে ঠেকাবে কেমনে? বরঞ্চ উল্টা তো এই হিসেবে দেখা যায় যে যদি বিএনপির ভোট কাটতে হয় তাহলে আওয়ামী লীগকে মাঠে দরকার। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু একটা সুর ইউনূস সাহেব নিজেও বলছে, আপনি জানেন যে রয়টারের সঙ্গে সাক্ষাৎকারে সে বলছে যে আওয়ামী লীগ নির্বাচন করবে, তো বলছে যে আওয়ামী লীগ, ইউনূস সাহেব যেটা বললো যে আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না এটা তাদের ব্যাপার এবং সিদ্ধান্ত তারা নিবে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে ইউনূস সাহেব যে একেবারে না, তখন যদি এমন হইতো যে অভিমান থেকে না আওয়ামী লীগ নির্বাচন করবে না, করতে পারে না, এই করছে সেই করছে, ওইটা কিন্তু উনি বলেন, উনি খুব ট্যাক্টফুলি উত্তর দিছে। তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে ভোট পাবে না, এটা আপনাকে নিশ্চিত বলতে পারি আমি, ভোট পাবে না। কেন? আওয়ামী লীগ কোন লজ্জায়, আগেই বলছি কোন লজ্জায় যাবে আওয়ামী লীগকে ভোট, কিন্তু এই আওয়ামী লীগাররাই কিন্তু আবার ভোট দিবে, কারণ আওয়ামী লীগাররা জানে যে আওয়ামী লীগকে ভোট দেওয়াও লাভ নাই, কারণ এগুলো ক্ষমতায় আসবে না। তো ক্ষমতায় ওই দল আসার চেয়ে, ইউনূসের দলে আসার চেয়ে আমাদের বিএনপি বেটার, তারা বিএনপিকে ভোট দেবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসলেও বিএনপির লাভ, না আসলেও বিএনপির লাভ, আমার কাছে এটাই মনে হচ্ছে। এখন দেখা যায় তাহলে আওয়ামী লীগ একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে ইলেকশনে, আগামী সরকার কারা আসবে, কারা মেজরিটি। আওয়ামী লীগের ভোট কিন্তু অনেক ভোট, যেটা হিসাব আপনি বলছেন, আপনার হিসাব কিন্তু রাইট, 3 কোটি। হ্যাঁ, আপনার হিসাব কিন্তু রাইট। আমি আরো 3 কোটিকে আমি আর 1 কোটি কমালাম, 2 কোটি হলেও তো অনেক ভোট। ধর্মীয় সংখ্যালঘুদের ভোটই তো আছে 1 কোটি, ধর্মীয়
সংখ্যালঘুদের ব্যাপারটা যদি আপনি আনেন তাহলে এটা অন্য কথা, এই আলোচনা করবো না, এটাতে এখন দরকার নেই। অন্যদিন আমি সর্বশেষ প্রসঙ্গে আসি আর কি, শেষ করব আমরা। সেটা হলো যে আপনি কথাটা বলে গেছেন, আমি সেই কথা সূত্র ধরে বলতেছি আর কি, যে এই যে ছেলেদের যে নতুন দল যেটা আপনি বলছেন বা আমরা মনে করতেছি, সরকারের ব্লেসিংস তো অবশ্যই আছে এবং সরকারের পৃষ্ঠপোষকতা, না আমি সরাসরি বলছি কিন্তু এটা ইউনূস সাহেবের দল। এখন ইলেকশনের 3 মাস আগে যদি প্রফেসর ইউনূস সরকার থেকে রিজাইন করে এসে বা একটা ছোট মিনি ক্যাবিনেট করে দিয়ে নির্বাচনকালীন সরকার করে দিয়ে এসে তিনি যদি দলের প্রধানের পদ গ্রহণ করেন, এই দলের অবস্থাটা কি দাঁড়াবে? এটা আমার ধারণা, আমি 100% নিশ্চিত ইউনূস সাহেব এই কাজটা করবেন না। না, ইউনূস সাহেব ওই পদে থাকবে। পরে তারা যেন তো ইলেকশন করে যখন ক্ষমতায় যাবে, তখন এই যে ছাত্রদের যে দল হবে তার প্রধান, নাহিদ প্রধানমন্ত্রী হবে, আর ইউনূস সাহেবকে স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি বানাবে। দেশের ফিউচার এটা মাঝপথে যদি কিছু না হয়, সেটা কিন্তু আমি বারবার একটা কথা বলি, তো ওই নাহিদ হবে প্রধানমন্ত্রী, উনি হবেন রাষ্ট্রপতি আজীবন, মানে আজীবন বলতে as long as he is lived, বুঝছেন? এটা আপনার ধারণা? এটা আমার ধারণা, আমি বলতে ধারণা না, আমি আশা করি আমার ধারণাটা মানে সত্য হবে, সেটা আমি মনে করি। না, এটা ঠিকই আছে, এটা হিসাব তো অনেকে অনেক রকম করে, আমরা অনেক রকম চিন্তা ভাবনা করি, বাস্তবে যায়। কিন্তু আপনাকে আরেকটা কথা আমি বাই দা ওয়ে বলি, যেহেতু ইলেকশন কথা, কিন্তু আমি কিন্তু এক্স্যাক্টলি সত্যি কথা বলতে যে আমি একটা জিনিস এখন মনে করি, ইউনূস সরকার ইলেকশনটা হোক কোনো তত্ত্বাবধায়ক সরকারের আওতায়। ইউনূস সরকার ঠিক আছে, সংস্কারের জন্য তিনি ডিসেম্বর পর্যন্ত, মার্চ পর্যন্ত ক্ষমতা, তারপরে 90 দিনের একটা সরকার হোক, যেগুলো আগে তত্ত্বাবধায়ক সরকার, যদি ওইটা সংবিধানের নেই, কিন্তু সংবিধানের নেই, সংবিধান তো আর কোরআন শরীফ না ভাই, সংবিধানের তো পরিবর্তন আনা যায়। আমি মনে করি একটি তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আগের নির্বাচনগুলির মতো নির্বাচন হলে সেই নির্বাচন অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য হবে। ইউনূস সাহেব থাকবেন না ওই সরকারে? না, ইউনূস সাহেব ওনার দল নিয়ে থাকুক, মানে উনি দলে জয়েন করবেন না? উনি তো আছেই দলে, জয়েন করতে হবে কেন? না, চেয়ারম্যান হতে হবে না একদম? না, চেয়ারম্যান হওয়ার দরকার নেই, উনি তো রাষ্ট্রপতি হবেন ওই দল পাস করলে। রাষ্ট্রপতি হইলেও সে তো দলের চেয়ারম্যান হয়েও তো হওয়া যায় না, দলের চেয়ারম্যান তো এখন যেটা আছে, হয়তো কমিটি চেঞ্জ করার দরকার নাই, নাহিদা সরাই করবে। যাই হোক, আমরা দেখি কি দাঁড়ায় ভবিষ্যতে। তবে সর্বশেষ যেটা কথা, সেটা হলো যে আমরা একটু সংস্কারের বিষয়টা আমরা একেবারে ফেলে দিতে চাই না। সংস্কার আমাদের অবশ্যই দরকার আছে, কিছু সংস্কার আমাদের করতেই হবে। ইলেকশনের আগে অবশ্যই কিছু সংস্কার করতে হবে এবং বড় দাগে কিছু সংস্কার লাগবে দেশ পরিচালনার জন্য। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা কেউ এটা দ্বিমত করি না আর কি। তবে কখন কোন সংস্কারটা হবে, দ্যাট উইল বি ডিসাইড বাই দ্য পলিটিক্যাল পার্টিস, এবং সমস্ত দল যদি এই ব্যাপারে একমত হইতে পারে, আমার মনে হয় দ্যাট উইল বি বেটার ফর আওয়ার নেশন অ্যান্ড আওয়ার কান্ট্রি। তো শেষ করি আজকে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা বেশ কয়েকটা বিষয়ে আলোচনা করলাম এবং আমি আশা করি যে আপনারা আলোচনাটা এনজয় করেছেন, কারণ আমাদের যে আলোচক আজকে রতন তালুকদার, উনি খুব স্পষ্টভাষী এবং খুব তার পত্রিকায় উনি খুব সাহসী বক্তব্য রাখেন উনি আর কি, বিভিন্ন সংবাদ এবং নিবন্ধে। আজকেও আপনারা তার প্রমাণ পেলেন। তো কি হবে ভবিষ্যতে আমরা দেখব। আমরা সবগুলো সম্ভাবনার কথাই আমরা এখানে আলোচনা করলাম। যে কোনো একটা হতে পারে, প্রফেসর ইউনূস নতুন দলে জয়েন করতে পারেন, নাও করতে পারেন। ছেলেরা ইলেকশনে জাস্ট পার্টিসিপেট করার জন্য করতে পারে, অথবা যেটা রতন তালুকদার বললেন যে তারা জিতে সরকার গঠনের জন্য উদ্দেশ্য নিয়েই তারা করবেন। ইলেকশন স্বচ্ছ হতে পারে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। তো এই বিষয়গুলো সম্ভাবনা আছে, আশঙ্কা আছে। কোনটা সম্ভব হবে, কোনটা সম্ভব হবে না, শেষ পর্যন্ত সেটা পরিস্থিতি বলে দেবে। তো রতনদা, আপনাকে আরো একবার ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। নিশ্চয়ই আমরা খুব অল্প সময় আবার এখানে মিলিত হতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যারা টাইম টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা চাইলে পরবর্তীকালে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখতে পারবেন। আপনারা আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দেবেন এবং চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ট্যাক্স ফাইলিং অনেকের কাছেই কনফিউজিং। আমরা ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং আপনাদের পাশেই আছি।
আমরা ইন্ডিভিজুয়াল থেকে বিজনেস ফাইলিং, পেরোল, বুককিপিং, ইমিগ্রেশন সহ IRS ও স্টেট অডিট সংক্রান্ত বিষয়ে এক্সপিরিয়েন্সড। আমাদের টিমের সবারই অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড এবং রয়েছে লার্জ অ্যাকাউন্টিং ফার্মে কাজ করার অভিজ্ঞতা। আমরা প্রায় 18 বছর ধরে এই কমিউনিটিকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের ব্রঙ্কসে স্টার্লিং এবং জামাইকা হিলসাইডে অফিস রয়েছে। ডাইনামিক ট্যাক্স এন্ড অ্যাকাউন্টিং, অ্যাফোর্ডেবল, এক্সপিরিয়েন্সড এন্ড অলওয়েজ অ্যাভেলেবল। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসিতে আসুন। আমরা মেডিকেড, মেডিকেয়ার, পার্টি, থার্ড পার্টি ইন্স্যুরেন্স সহ অধিকাংশ ইউনিয়ন প্লাস ও ওয়ার্কার কম্পেনসেশন গ্রহণ করে থাকি। প্রতিদিন সর্বোচ্চ কম মূল্যের নিশ্চয়তা, সিনিয়র সিটিজেনদের জন্য 10% মূল্য কম। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসি, 1445 ইউনিয়ন কোর্ট রোড, ব্রঞ্চ, নিউ ইয়র্ক 10462, ফোন 347-851-2688। পারচেস্টার ফ্যামিলি ফার্মেসি, আপনার ফার্মেসি। আলম পোডায়াট্রি পিসি এখন আপনার আরো কাছে। আপনাদের সবার প্রিয় এবং নির্ভরযোগ্য ডাক্তার সাদি আলম DPM। আমার নাম ডাক্তার সাদি আলম। আমি নিউ ইয়র্ক সিটিতে বাঙালি পেশেন্টদের দীর্ঘদিন ধরে দেখে আসছি। যদি পায়ের, ফুট এবং অ্যাঙ্কেলের কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের কাছে আসতে পারেন। আমাদের কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কসের শাখা আছে। আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন 347-509-4470 এই নম্বরে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.alompodiatry.com। প্রেসিডেন্ট বাইডেনের ইনফ্লেশন রিডাকশন অ্যাক্টে এবছর ট্যাক্স রিটার্নে আসছে নতুন নতুন ক্রেডিট, সাথে রিফান্ড বুস্ট হওয়ার সুযোগ। ক্লিন ভেহিকল ক্রেডিট, রেসিডেন্সিয়াল ক্লিন এনার্জি ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, চাইল্ড অ্যান্ড ডিপেন্ডেন্ট কেয়ার ক্রেডিট, এডুকেশন ক্রেডিট, আর্নড অ্যান্ড ইনকাম ট্যাক্স ক্রেডিট। আপনাদের সুবিধার্থে কর্ণফুলি ট্যাক্স সার্ভিস এখন জ্যাকসন হাইটসের পাশাপাশি জামাইকা এবং নিউ ইয়র্কের বাফেলোতে। ট্যাক্স ফাইলিং করলেই $15,000 লাকি ড্র। কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেসের দক্ষ, অভিজ্ঞ এনরোল্ড এজেন্ট ও সিপি এর মাধ্যমে সহজে নির্ভুল ট্যাক্স ফাইল করুন। মোহাম্মদ হাশেম, কর্ণফুলি ট্যাক্স সার্ভিসেস। কাকাতুয়ায় আপনাকে স্বাগত। আমি পারভেজ কাজী, এনরোল্ড এজেন্ট। বিগত 25 বছর ধরে আমরা ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, পেরোল ট্যাক্স, বুককিপিং এবং অন্যান্য সেবা প্রদান করে আসছি। ই-ফাইলিং এর মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি রিফান্ড পেতে পারেন। কাকাতুয়া এজেন্সির দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইমিগ্রেশন বিষয়ক সেবা নিন। কাকাতুয়া এজেন্সি, সততা, অভিজ্ঞতা ও দক্ষতায় এক ধাপ এগিয়ে। কাকাতুয়া এজেন্সি পেশাদারিত্ব সেবায় অর্জন করেছে আপনার আস্থা। কঠিন এই সময়ে আপনার সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই সঠিক IVD প্রোটোকল, যা আপনার রোগ প্রতিরোধের পাশাপাশি রোগের মূল কারণও খুঁজে বের করে। মানসিক স্বাস্থ্য, বয়সজনিত সমস্যা এবং শরীরের ডিটক্সিফিকেশন চিহ্নিত করতে সর্বাধুনিক এই চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করছেন ডাক্তার বর্ণালী হাসান ও মাহফুজুল হাসান। আর বাড়িতে থেকেই সেরা চিকিৎসকের তত্ত্বাবধানে কোভিড-19 চিকিৎসা পেতে থাকছে টেলিমেডিসিন ও টেলিহেলথ সেবা। ফোন 718-291-2710, 718-392-2858। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে ইত্যাদি গার্ডেন অ্যান্ড গ্রিল রেস্টুরেন্টে আপনাদের স্বাগতম। পারিবারিক